গুয়াহাটি 2019-এর 19শে জুন এক নিস্তব্ধ ভোরে কামাখ্যা মন্দিরের প্রাঙ্গণে জয়দুর্গা মন্দিরের সিঁড়িতে পাওয়া গেল 64 বছর বয়সী এক মহিলার মুন্ডহীন দেহ। তদন্তে নামল পুলিশ। কে এই মহিলা? কিভাবেই ঘটল এত নৃশংস ঘটনা? এই রহস্যময় ঘটনার নেপথ্যে কারিগরি বা কারা? কেটে গেল 3টি বছর। 2023 সালে অবশেষে এই ঘটনার কিছুটা সূত্র পাওয়া গেল। 64 বছর বয়সী শান্তি শাহ মন্দিরে গেছিলেন প্রার্থনা করতে, কিন্তু আর ফিরলেন না। পুলিশ এই তদন্তের সূত্রে আবিষ্কার করল এমন এক রহস্যময় ঘটনার, যা ভারতের অতি প্রাচীন বলিদান প্রথার এক অন্ধকারাচ্ছন্ন সময়কেই যেন নতুন করে প্রতিস্থাপিত করল। তদন্তে জানা গেল 52 বছর বয়সী প্রদীপ পাঠক তার ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আয়োজন করেছিলেন এক তথাকথিত ধর্মীয় যজ্ঞে, এবং সেই যজ্ঞেই আহুতি দিতে মানে বলি দিতে বাছা হয়েছিল এই মানুষটিকে। মোট 12 জন জড়িত ছিল এই ঘটনায়। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকিরা পলাতক। এদের বিশ্বাস ছিল মানব বলি শান্তি আনবে মৃত আত্মার জন্য এবং দেবতাদেরও তুষ্ট করবে এই মানব বলি। এই অন্ধবিশ্বাস আর নির্মমতাই প্রমাণ করল আধুনিক ভারতের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে আদিম অন্ধকারের ছায়া। আজ থেকে 300 বছর আগের ঘটনা। সপ্তগ্রাম থেকে ফেরার পথে এক আপন ভোলা মানুষ ত্রিবেণীর দিকে যাচ্ছিলেন। এই সময় ত্রিবেণীর কাছে তিনি এক দুর্ধর্ষ ডাকাত দলের মুখোমুখি হলেন। তারা তাকে নিয়ে গেল মায়ের কাছে বলি প্রদানের উদ্দেশ্যে। তখন ঘটল এক রহস্যময় ঘটনা। কি এই রহস্যময় ঘটনা? সম্রাট আলীবর্দীর সেনাপতি চক্রপাণি দত্তের সাথে ঘটনাচক্রে যুদ্ধে জড়িয়ে পড়ল কলকাতার চিতপুর অঞ্চলের এক কুখ্যাত ডাকাত। কে তিনি? এই যুদ্ধের পরে কি ঘটেছিল? নমস্কার, আমি আশিস। এক্সপ্লোর উইথ আশিসের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। বাংলার ডাকাতকালী এবং নরবলির ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের রহস্যময় ঘটনাবলী আমরা আলোচনা করব এই নতুন ভিডিওতে। অষ্টাদশ ঊনবিংশ শতকের বাংলা ঠগী, জলদস্যু, ডাকাত এবং বর্গীর অত্যাচারে তখন থরহরিকম্প। সত্যি কথা বলতে কি, আজকের বাংলায় বসে সেই ভয়ঙ্কর সময়ের বাংলার কল্পনা করাও অসম্ভব ব্যাপার। সে সময় সুন্দরবন, 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছিল ডাকাতদের মুক্তাঞ্চল। বিশিষ্ট লেখক যোগেন্দ্রনাথ গুপ্ত তার বাংলার ডাকাত গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বলেছেন। তৎকালীন জলা জঙ্গলে ভরা বাংলাদেশে ডাকাতদের অত্যাচারের কাহিনী তিনি তুলে ধরেছেন তার এই বইতে। ঘোড়া, রনপা অথবা নৌকা করে ডাকাতরা তাদের ডাকাতি করতে বেরোতেন। বলা বাহুল্য, ব্রিটিশ রিপোর্টে এবং তৎকালীন প্রশাসনিক গেজেটে এই ধরনের ঘটনার উল্লেখ আছে। কালী নানান রূপে বাংলায় পূজিত হতেন। কখনো তিনি শ্মশান কালী, দক্ষিণা কালী, গুজ্জ কালী, শ্যামা কালী, ডাম্বর কালী ইত্যাদি। কিন্তু বাংলার ডাকাতরা যে কালীকে পুজো করতেন তিনি ছিলেন সিদ্ধেশ্বরী কালী। তার যে প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র এবং তার যে বাহ্যিক রূপ সেটা সম্পূর্ণ আলাদা। বাংলার ডাকাত কালীকে নানা রূপে পুজো করা হতো। জানলে অবাক হবেন, কখনো ঘট, কখনো মৃন্ময় মূর্তি, কখনো খাড়া, কখনো নরকপাল এবং ত্রিশূল ইত্যাদিতে তিনি পূজিত হতেন। কথাও জেনে রাখা ভালো যে বাংলার এই ডাকাতকালী ছিলেন রাজনৈতিক স্বাধীনতা সংগ্রামীদের মূল শক্তির উৎস। তিনি ছিলেন মূলত শক্তির প্রতীক। বাংলার নরবলির ইতিহাস কিন্তু অতি প্রাচীন। 1846 সালে রেভারেন্ড জেমস লং, যিনি ছিলেন ঊনবিংশ শতকের একজন খ্রিস্টান মিশনারি, তিনি বাংলার সমাজ সংস্কার এবং শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। রেভারেন্ড জেমস লং তার লেখায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষত চিতপুর অঞ্চলের উল্লেখ করেছেন বারবার। বিশেষত এই সব এলাকায় হতো ব্যাপক হারে নরবলি। কলকাতার চিতপুর, বাগবাজার এবং শোভাবাজার অঞ্চলও নরবলি প্রথার জন্য কুখ্যাত ছিল। জেমস লং তার রিপোর্টে এই কাহিনীগুলোকে হিডেন কাস্টমস বা বারবারিক রাইটস বলে বর্ণনা করেছেন। বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটে তার এই রিপোর্টের উল্লেখ আছে। নোটস অন রিলিজিয়ান্স বিলিফস অ্যান্ড কাস্টমস অব দ্য পিপল অব বেঙ্গল 1859 এই বইতে চিতপুর অঞ্চলের দেবী উপাসনা ও বলির কথা উল্লেখ করেছেন স্বয়ং রেভারেন্ড জেমস লং। প্রসঙ্গত তিনি এও উল্লেখ করেছেন যে ইন দ্য ভিসিনিটি অব চিতপুর অ্যান্ড কালীঘাট
human sacrifices were once rumored to have taken place, particularly in connection with the worship of the goddess Kali by dacoits. কালিকা পুরাণের রুধিরাধ্যায় অংশে অধ্যায় 67-তে বলিদান এবং নরবলিদানের কথা বলা আছে। তবে অনেক ক্ষেত্রে এটি প্রতীকী বা তান্ত্রিক বিশ্বাসের অঙ্গ ছিল বলে মনে করা হয়। ফেলিক্স প্যাডল তিনি ছিলেন একজন ব্রিটিশ নৃতত্ত্ববিদ এবং লেখক, যিনি ভারতের আদিবাসী সমাজ নিয়ে বিশেষভাবে গবেষণায় রত ছিলেন। তিনি তার বইতে কি বলছেন এই নরবলি প্রথা নিয়ে, আসুন জেনে নিই। ফেলিক্স প্যাডলের দি স্যাক্রিফাইস অফ হিউম্যান বিং, ব্রিটিশ রুল অ্যান্ড দ্য খন্ডস অফ উড়িষ্যা এই গ্রন্থে খণ্ড উপজাতিদের মধ্যে নরবলি প্রথার উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা দেখলাম পুরাণ সহ নানান সূত্রে, প্রশাসনিক গ্যাজেট বা ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে নানানভাবে এই রহস্যময় নরবলি এবং বাংলার ডাকাতের প্রসঙ্গ এসেছে। আজ থেকে 300 বছর আগে হালি শহরের যে আপন ভোলা মানুষটি সপ্তগ্রামে এসেছিলেন এবং সেখান থেকে ত্রিবেণীর দিকে ফেরার পথে ত্রিবেণীর কাছেই তিনি ডাকাতদের আক্রমণের মুখোমুখি হন। ডাকাতরা তো তাকে তুলে নিয়ে গেল তাদের কালী মন্দিরে এবং সেখানেই তাকে বলিদানের জন্য প্রস্তুত করা হলো এবং হাড়িকাঠের দিকে তাকে নিয়ে যাওয়া হলো। তখন সেই আপন ভোলা মানুষটি বললেন যে আমি মায়ের উদ্দেশ্যে একটি গান গাইতে চাই, তারপর তোমরা আমায় বলি দিও। ডাকাতরা তাতেই সম্মত হলো এবং সেই মানুষটিকে বলিদানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে হাড়িকাঠের দিকে নিয়ে গেল। কিন্তু সে সময় ঘটল এক অলৌকিক ঘটনা। ডাকাতরা দেখল হাড়িকাঠে সেই মানুষটির বদলে স্বয়ং মা কালী যেন আবির্ভূত হয়েছেন। ডাকাতরা ভয় পেয়ে গেল। ডাকাতরা হাত জোর করে তার কাছে এসে বলল, আপনি কে? আপনি তো কোনো সাধারণ মানুষ না। আপনারা কি জানেন সেই মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং সাধক রামপ্রসাদ। এবং সেই ডাকাত অর্থাৎ আমরা রঘু ডাকাতের কথাই বলছি। বলা বাহুল্য, সাধক রামপ্রসাদ রঘু ডাকাতকে বলেন যে তোমরা কেন সাধারণ মানুষকে বলি দিচ্ছ? ডাকাতি দিয়ে তোমাদের সংসার প্রতিপালন করছো সেটা ঠিক আছে, কিন্তু এভাবে মানুষকে বলি দিও না, নিরীহ মানুষকে তাদের সংসারকে ভাসিয়ে দিও না। বলা হলো এরপরেই কিন্তু রঘু ডাকাতের মানুষ বলি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আজ থেকে প্রায় 500 বছর আগে বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ এবং রঘু ঘোষ ঘন জঙ্গলে একটি কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। দিনের বেলায় তারা সাধারণ দিনমজুরের কাজ করলেও রাত্রেবেলা কিন্তু তারা ধনী এবং সম্পন্ন জমিদার বা জোরদারের বাড়িতে বা মানুষের বাড়িতে ডাকাতি করতেন। রঘু ডাকাতের এই মন্দিরটি বর্তমানে হুগলি জেলার মগরা থানার অধীনে বাসুদেবপুর গ্রামে অবস্থিত। ত্রিবেণী ফেরিঘাটের কাছে বাঁশবেড়িয়া শহর থেকে 5 কিলোমিটার দূরে। রঘু ডাকাতের সঙ্গে একাধিক নরবলির ঘটনা যুক্ত আছে। আগেই বলেছি কিভাবে রঘু ডাকাতের সাথে সাধক রামপ্রসাদের দেখা হয়। এগুলো কথিত কাহিনী। আজও রঘু ডাকাতের মন্দিরে ডাকাত কালী পূজিত হচ্ছেন এবং খুব বৈশিষ্ট্যপূর্ণ ব্যাপার যেটা, ডাকাত কালীর হাতে কিন্তু কোনো খড়গ নেই, আছে একটি তরবারি। কথিত আছে এটি সেই রঘু ডাকাতের তরবারি। সম্রাট আলীবর্দী খানের সেনাপতি চক্রপাণি দত্তের সাথে সে সময়ের এক কুখ্যাত ডাকাতের যুদ্ধ হলো কলকাতার চিতপুর অঞ্চলে। আসুন জেনে নিই তারপরে কি হলো। আজ থেকে প্রায় 400 বছর আগে তৎকালীন বাংলায় গভীর অরণ্যে চিতে ডাকাত যে নরবলি দিয়ে দেবীর পুজো করতেন, সেই দেবী কিন্তু আজও পূজিত হয়ে আসছেন। সে সময় সুতানটির উত্তর সীমানায় অজচিত্রপুত্র গ্রাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যা চিতপুর বলে উল্লিখিত হয়, সেখানের ভয়ঙ্কর ডাকাত ছিলেন চিত্তেশ্বর রায় অর্থাৎ চিতে ডাকাত। চিতে ডাকাত দেবী চিত্তেশ্বরীর কাছে সর্বাপেক্ষা বেশি নরবলি দিতেন। আগেই বলেছি জেমস লং এর গ্রন্থে এর উল্লেখ আছে। বিশিষ্ট লেখক হরিসাধন মুখোপাধ্যায় তার কলকাতা একাল এবং সেকাল গ্রন্থে গঙ্গার তীরে গভীর অরণ্যে এই চিত্তেশ্বরী মন্দিরের কথা বলেছেন। চিতপুর নামটি চিত্তেশ্বরী ওরফে চিত্রেশ্বরী মায়ের নামেই হয়েছে। চিতপুরের গভীর জঙ্গলাকীর্ণ রাস্তা দিয়ে যাত্রী, কাপালিক এবং সন্ন্যাসীরা চিত্রেশ্বরী ঠাকুর দর্শন করে চৌরঙ্গীর মধ্য দিয়ে কালীঘাটে যেতেন। সম্রাট আলীবর্দীর সেনাপতি চক্রপাণি দত্তের হাতে চিতে ডাকাত বন্দী হলেন। তারপর কি হলো? তারপর তার মৃত্যুদণ্ড হয় এবং সেই সময় চিত্তেশ্বরী মন্দিরের পুজো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আবার পুজো শুরু হয়।
এক প্রসঙ্গে বলে রাখি, চিত্তেশ্বরী মন্দিরের যে পূজিতা মা, তিনি স্বয়ং দেবী দুর্গা, তিনি কিন্তু মা কালী নন। 1891 সালে কলকাতার কুখ্যাত ডাকাত মনোহর বাগদি তার কালী পুজো শুরু করেন এবং সেখানে নিয়মিত নরবলিও হতো বলে শোনা যায়। আজও সেই নরবলি স্থানটি রক্ষিত আছে। শোনা যায় মন্দিরের পেছনের এক পুকুরে মায়ের মূর্তিটি পাওয়া গেছিল। এই স্থানটির নাম বিখ্যাত মনোহর পুকুর। 1829 থেকে মোট 6 বছর ধরে ক্যাপ্টেন ক্যাম্বেল এবং মেজর ম্যাকফারসন এই ভয়ঙ্কর নরবলি প্রথা বন্ধ করেন। মূলত আসামে যা খণ্ড উপজাতিদের মধ্যে দেখা যেত, সেখানে প্রথম এই নরবলি প্রথা নিষিদ্ধ করা হয়। এই ছিল বাংলার ডাকাত এবং নরবলির রুদ্ধশ্বাস ইতিহাস। প্রসঙ্গত একটি উদ্বেগের তথ্য জানাই, 2014 থেকে 2021 সালের মধ্যে 100টিরও বেশি মামলা এই নরবলি প্রসঙ্গে পুলিশের কাছে রিপোর্ট করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এটিকে লাইক করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।